ওয়েলকাম স্টুডেন্ট। শুরু করতে চলেছি আমাদের নেক্সট টপিক, রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ইউনিট টু রিজিওনাল প্ল্যানিং টাইপস, প্রিন্সিপাল, অবজেক্টিভস, টুলস অ্যান্ড টেকনিক। এই অংশগুলো আমরা ডিসকাস করব। তো আগেরটায় আমরা কিছুটা জেনেছিলাম, আজকে আসা যাক প্ল্যানিং আর রিজিওনাল প্ল্যানিং বলতে কী বুঝি। আমরা গ্লাসন, একজন বিখ্যাত রিজিওনাল প্ল্যানার, তার মত অনুযায়ী বলবো রিজিওনাল প্ল্যানিং হচ্ছে এমন একটি বিষয় যা কিছু আগামীর বা ভবিষ্যতের সমস্যার সমাধানের জন্য কিছু নকশা প্রস্তুত করে বা কিছু পরিকল্পনা তৈরি করে, তাকে আমরা রিজিওনাল প্ল্যানিং বলতে পারি। এখানে বলা হয়েছে প্ল্যানিং ইনক্লুডস আ সিকোয়েন্স অফ অ্যাকশন হুইচ আর ডিজাইন টু সলভ প্রবলেমস ইন ফিউচার। প্ল্যানিং হচ্ছে এমন কিছু কার্যকলাপের নকশা যা আগামীর সমস্যা সমাধান করতে কাজে লাগবে। ফর এক্সাম্পল, দামোদর নদী উপত্যকা অঞ্চলে, যেটার উদাহরণ আগেও দিয়েছিলাম, এখানে বন্যার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো সেই বন্যা সমস্যা সমাধানের কিছু গুরুত্বপূর্ণ নকশা এবং অ্যাকশন কি না, সেখানে কতগুলো ড্যাম কনস্ট্রাকশন করা। তাহলে দামোদর ভ্যালি এরিয়াতে ড্যাম কনস্ট্রাকশন করা হচ্ছে অ্যাকশনস হুইচ আর ডিজাইন টু সলভ আ প্রবলেম ফর দ্য ফিউচার। ওকে, আমরা আঞ্চলিক পরিকল্পনা বলতে আরপি মিশ্রার মতে বলবো, আঞ্চলিক পরিকল্পনা মানবীয় ক্রিয়াকলাপের সাথে ক্রমবদ্ধভাবে যুক্ত, যার লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় ও পরিবেশগত গুণাগুণ বজায় রাখা। এই শব্দগুলো ক্লিয়ার হলে আমাদের পরবর্তী টপিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কোনো একটা অঞ্চলকে চিহ্নিত করলাম, সেখানে পরিকল্পনার কেন দরকার হয়? অঞ্চলে পরিকল্পনা দরকার মানুষের জন্য এবং মানুষের ক্রিয়াকলাপের সাথে যুক্ত রাখার জন্য। তো কী কী ধরনের পরিকল্পনা দরকার? অবশ্যই পরিকল্পনা পজিটিভ ক্ষেত্রে হয়, যেমন সেখানকার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন, সেখানে সামাজিক ন্যায়, সমাজ যেন প্রপারভাবে প্রতিষ্ঠিত হয় এবং সমাজ এবং পরিবেশের মধ্যে যেন একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ বা সুসম্পর্ক থাকে, যাকে আমরা ইকো ফ্রেন্ডলি রিলেশনশিপও বলি। তাই বলা হয়েছে পরিবেশগত গুণাগুণও বজায় থাকবে, এমনভাবে অঞ্চলকে আমরা পরিকল্পনা করব। ওকে, যেমন বর্তমানে বিভিন্ন টাউনশিপ ডেভেলপ করা বা সল্ট লেক এরিয়া ডেভেলপড হওয়া, এই সব কিছুর মধ্যে এই যাবতীয় পরিকল্পনাগুলো লুকিয়ে রয়েছে। তো এই বিষয়টাই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক পরিকল্পনার লক্ষ্য। আমরা আসবো বেসিক কয়টা ইনফরমেশনে আঞ্চলিক পরিকল্পনার। কেন এই আঞ্চলিক পরিকল্পনা করা হয় এবং এর সুযোগগুলো কী কী এবং উদ্দেশ্য কী। তো প্রথমে দেখো, স্কোপ অফ রিজিওনাল প্ল্যানিং বলে কিছু লেখা রয়েছে, বুকসে ডিটেলসগুলো পাবে, জাস্ট ইনফরমেশনগুলো বলে দিচ্ছি। সুযোগ কী কী? ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, আঞ্চলিক পরিকল্পনার মাধ্যমে আমরা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে পরিকল্পনা করতে পারি। কার না, কোনো অঞ্চলের কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো। অর্থনৈতিক উন্নয়ন বলতে সহজ করে কী বোঝা যায়? সেই অঞ্চলের গড় জাতীয় আয় বৃদ্ধি পাওয়া, সেই অঞ্চলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া, সেই অঞ্চলের গড় আয় বৃদ্ধি পাওয়া, ফলে মানুষের জীবন ধারণের মান উন্নত হবে, বাণিজ্য, শিল্প, কৃষি উন্নত হবে। এই ওভারঅল ডেভেলপমেন্টটাই হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। সেকেন্ড, ন্যাচারাল রিসোর্স প্ল্যানিং। কোন অঞ্চল যদি খনি সমৃদ্ধ বা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ হয়, সেটা খনিজ সম্পদ হতে পারে, স্বাভাবিক উদ্ভিদ হতে পারে, নদ নদী হতে পারে, সে যাই হোক না কেন, যদি সম্পদ সমৃদ্ধ হয়, তবে সেই অঞ্চলকে কিভাবে তার ব্যবহার করলে সর্বোত্তমভাবে সম্পদকে গ্রহণ করতে পারবো এবং স্থিতিশীলভাবে গ্রহণ করতে পারবো, অর্থাৎ বর্তমানেও সম্পদকে গ্রহণ করবো এমনভাবে যাতে আগামী দিনেও সম্পদকে আমরা গ্রহণ করতে পারি, তার পরিকল্পনা। থার্ড, কমিউনিটি প্ল্যানিং। কমিউনিটি মানে মানুষজনের কথা বলা হচ্ছে, জনগণ বা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে। সম্প্রদায়ের উন্নয়ন ঘটবে তার জন্য পরিকল্পনা, যার মধ্যে নির্ভর করে সেখানকার স্কুল, কলেজ, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ের দিকে নজর দেওয়াকে। হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স মানে ওয়্যার হিউম্যান অ্যাজ এ রিসোর্স, মানুষকে রিসোর্স উঠতে হবে, তো তার জন্য পরিকল্পনা কাজ করে। মানুষ রিসোর্সে ওটা মানে কি? মানুষ তার বুদ্ধি, তার স্কিল, তার টেকনোলজি, তার জ্ঞান প্রভৃতির মাধ্যমে যখন কিছু সার্ভ করতে পারছে, কিছু সার্ভিস দিতে পারছে, দেন ম্যান ইজ আ রিসোর্স। একজন মানুষ যদি তার নিজ হাতে কৃষি ফলাতে পারে, তিনিও রিসোর্স।
একজন মানুষ যে তার নিজের হাতে নতুন একটা ওষুধ আবিষ্কার করছেন, তিনিও রিসোর্স। একজন মানুষ যে নিজের হাতে একটা বড় বিমান আবিষ্কার করছে, একটা স্পেস আবিষ্কার করছেন, তিনিও রিসোর্স। তো এনারা সবাই হচ্ছে হিউম্যান রিসোর্স। তার ডেভেলপমেন্টেরও প্ল্যানিং দরকার। কি প্ল্যানিং? সেইভাবে এডুকেশন সিস্টেম ডেভেলপ করা বা রিজিওনাল ডেভেলপমেন্ট করা। আরবান প্ল্যানিং, নগর পরিকল্পনা, অর্থাৎ নগর উন্নয়নের জন্য, নগর সৃষ্টির জন্য পরিকল্পনা। আমাদের কলকাতা যে উপনগরীগুলো তৈরি হচ্ছে বা রাজারহাট নিউ টাউন এরিয়াগুলো বলতে পারি আরবান প্ল্যানিংয়ের অন্তর্গত। 6, ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে, রুরাল প্ল্যানিং। ভারতের মতন যে দেশগুলোতে প্রায় অলমোস্ট 70%, 69 পয়েন্ট সামথিং শতাংশ হচ্ছে গ্রামীণ জনসংখ্যা, সেখানে গ্রামের উন্নয়ন প্রয়োজন। গ্রামের উন্নয়ন মানে গ্রামবাসীদের জন্য যথার্থভাবে থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা, উন্নত কৃষিকাজের সুযোগ সুবিধা, এই যাবতীয় বিষয়কে আমরা একত্রে বলতে পারি রুরাল প্ল্যানিং বা গ্রামীণ উন্নয়ন। তো সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। আসা যাক অবজেক্টিভস অফ রিজিওনাল প্ল্যানিং। কী কী অবজেক্টিভস আছে ছোটো করে দেখে নিই। ইনক্রিজ অফ ন্যাশনাল ইনকাম, এই আঞ্চলিক পরিকল্পনা করলে দেশে জাতীয় আয় বাড়াতে পারি। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা দ্রুত আমরা শিল্পায়ন করতে পারি। এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান সুযোগ করতে পারি। ইকোনমিক্যাল ডিসপ্যারিটি বা অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারি। কোনো একটা অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ, আবার কোনো একটা অঞ্চল অনেক বেশি পিছিয়ে পড়েছে, এই ঘটনা রাখবো না, দুজনকে ব্যালেন্স করা হবে। নেক্সট, ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট, উন্নয়ন এমন হবে যেখানে পরিবেশ এবং সমাজ দুটোই সমানভাবে গুরুত্ব পাবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, পিপল ওয়েলফেয়ার, যা কাজ হবে জনকল্যাণমূলক কাজ হবে, যেমন রাস্তাঘাট, রাস্তাঘাট, হাসপাতাল, এই যাবতীয় কিছুকে আমরা জনকল্যাণমূলক কাজ বলা হয়। তো সেইগুলো যেন হয়, ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি। নেক্সট অংশটা আসে টুলস অ্যান্ড টেকনিক্স। একটু বলে রাখি, এই অংশটা আমি যেটা করাচ্ছি সেটা অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস স্প্লিটিং, মানে যে সিলেবাসের ভিতরের অন্তর্ভুক্ত অংশটা ইউনিভার্সিটি তোমাদের প্রেসক্রাইব করেছে তোমাদের করানোর জন্য, সেই অংশটা সেভাবে করাচ্ছি। বুকসগুলোতে দেখলাম ঠিক কীভাবে নেই, এটা আমি পরে তোমাদের আলাদা করে নোটস দেবো, তখন দেখো। এখানে বলা হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক টু ডেভেলপ, টু ইভ্যালুয়েট রিজিওনাল প্ল্যানিং। আঞ্চলিক পরিকল্পনা করার জন্য কী কী টুলস টেকনিক ব্যবহার করি আমরা। তো এখানে বলা হচ্ছে প্রথম অংশে, ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ প্ল্যানিং টুলস। প্ল্যানিং টুলস অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করার জন্য কী কী বিষয় লক্ষ্য রাখব সেটা বলা হচ্ছে, কার উপর ভিত্তি করে আমরা আঞ্চলিক পরিকল্পনা করব। এক বলা হচ্ছে প্রথমে দেখো রিলেভেন্স, বা কতটা যুক্তিসঙ্গত, কতটা তাৎপর্যপূর্ণ, সেই বিষয়টাকে রিলেভেন্সের মধ্যে আমরা বলছি। কিসের না, যে বিষয় নিয়ে আমরা কাজ শুরু করব সেই বিষয়টা কতটা রিলেভেন্স। ধরো কোনো জায়গায় শিক্ষার অভাব, সেটাকে যদি আমরা বলি, তো যেই অংশের উপর আমরা কাজ করছি সেই অঞ্চলটা যদি বরাবরই শিক্ষায় উন্নত হয়, তাহলে কিন্তু আমার এই পার্টিকুলার বিষয় নিয়ে প্ল্যানিং করাটা কোনো রিলেভেন্স নেই। যদি অঞ্চলটা শিক্ষা দিতে পিছিয়ে থাকে, তবেই সেই অঞ্চলে শিক্ষার উন্নয়নের জন্য পরিকল্পনা করা রিলেভেন্স। সেকেন্ড, অ্যাকসেপ্টেবিলিটি। দ্বিতীয় কথা, এইটা করার জন্য যা যা কাজ বা যা যা পদ্ধতি আমরা অবলম্বন করবো সেটা কতটা বেশি অ্যাকসেপ্টেবল এই অংশে, সেটা মাথায় রাখতে হবে। তৃতীয়, প্রত্যেকটা পরিকল্পনার জন্য কিছু খরচ থাকে, সেটা কতটা বেশি খরচ প্রদান করা সম্ভব তার উপর ডিপেন্ড করে কাজ। নেক্সট, ডেটা রিকোয়ারমেন্ট। নির্দিষ্ট পরিকল্পনা রূপায়ণের জন্য কিছু তথ্য দরকার। যেমন আমি যদি এক্স নামক একটা অঞ্চলের শিক্ষার হার বা শিক্ষা পরিকাঠামো নিয়ে পরিকল্পনা করতে চাই, তাহলে তথ্য দরকার সেখানে মেল ফিমেল রেশিও কত, কত মেল কত ফিমেল স্কুলে যায়, অ্যাডাল্ট লিটারেসি কত, গ্রস এনরোলমেন্ট কী, এই যাবতীয় তথ্যগুলোর প্রয়োজন। নেক্সট, ব্রেথ অ্যান্ড ভার্সিটিলিটি, কতটা বৈচিত্র্যপূর্ণতা রয়েছে সেই পার্টিকুলার অংশে, সেগুলোকে আমরা খুঁজে বের করতে হবে, যার রেসপেক্টে আমি বুঝতে পারবো যেখানে শিক্ষার হার উন্নত বা অনুন্নত হওয়ার কারণগুলো কী কী। এছাড়া ডিস্ট্রিবিউশনাল অ্যাসপেক্ট, কতটা বন্টন হতে পারছে, মানে চারিদিকে যত বেশি স্কুল কলেজ হবে তত বেশি শিক্ষা ডিস্ট্রিবিউশন হবে। শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি খারাপ হয় বা যোগাযোগ ব্যবস্থা যদি দুর্গম পার্বত্য অঞ্চলযুক্ত অংশের হয়, তবে সেখানে স্বাভাবিকভাবেই উন্নতি করা সম্ভব নয়, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। এবং
সাস্টেনেবিলিটি, স্থিতিশীলতা, যে নির্দিষ্ট বিষয়টা পরিকল্পনা করছি সেটা কতটা স্থিতিশীল সেই অংশে। তো এগুলো হচ্ছে টুলস অ্যান্ড টেকনিকের করার জন্য যে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। এই বিষয়গুলো রেসপেক্টে আমাদের টুলস টেকনিক্সগুলোকে দুটো অংশে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। একটাকে বলছে অ্যানালাইটিক্যাল টেকনিক, দ্বিতীয়টাকে বলছে প্রসিডিউরাল টেকনিক্স। অ্যানালাইটিক্যাল টেকনিক মানে কি? কিছু বিশ্লেষণাত্মক পদ্ধতি যার মাধ্যমে আমরা অঞ্চল পরিকল্পনা করে থাকতে পারি। বিশ্লেষণাত্মক পদ্ধতিগুলোর মধ্যে কী কী আসে? ফোরকাস্টিং। কি কার ফোরকাস্টিং? সেই অংশের পপুলেশন, ম্যান পাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, ইকোনমিক্যাল বেস অ্যানালাইসিস, রিজিওনাল মাল্টিপ্লায়ার্স। অর্থাৎ একটা অঞ্চলে অ্যানালাইটিক্যাল টেকনিক এমনভাবেই হয়, অঞ্চলের ডেভেলপমেন্ট দেখাতে চাই তার জনসংখ্যার গুরুত্বপূর্ণ। জনসংখ্যার মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করতে হয়। জনসংখ্যার মধ্যে মোট জনসংখ্যা কত, জনঘনত্ব কত, সেই জনসংখ্যার মধ্যে কর্মক্ষম জনসংখ্যা কত, নির্ভরশীল জনসংখ্যা কী, শিক্ষিতের হার কত, নিরক্ষরের হার কত, এইগুলোর মাধ্যমে কিন্তু আঞ্চলিক পরিকল্পনা সাহায্য করবে। এবং যেখানে ম্যান পাওয়ার মানে ম্যান স্কিল, টেকনোলজি সেটা কতটা সক্ষম এবং কতটা কাম্য, ইন্ডাস্ট্রি কতটা ডেভেলপ করেছে, অর্থনৈতিক দিক থেকে অঞ্চলটা কতটা উন্নত, কী কী ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, এবং আঞ্চলিক অন্যান্য বিষয়সমূহ কীভাবে অঞ্চলটাকে ডেভেলপমেন্টে সাহায্য করছে, তার বিশ্লেষণ, মানে একটা প্যারামিটার ধরে ধরে তার বিশ্লেষণ করাগুলোকেই অ্যানালাইটিক্যাল টেকনিক বলা হচ্ছে। এছাড়া রয়েছে ইনপুট আউটপুট অ্যানালাইসিস। ইনপুট আউটপুট মানে কি? ধরো কোনো বিজনেস ট্রানজ্যাকশন করছে বা কোনো দ্রব্যের আমদানি রপ্তানি, সেই অঞ্চলে কত পরিমাণ আমদানি রপ্তানি হয়, তার আলোচনা ইনপুট আউটপুট। সোশ্যাল অডিট বা অ্যাকাউন্টিং, সামাজিক বিভিন্ন বিষয়গুলো কতটা বেশি অ্যাক্টিভলি সে অঞ্চলে কাজ করছে, কতটা দ্রুত সেটা রেগুলেট হচ্ছে, তার আলোচনা বা তার বিশ্লেষণ। এবং মডেলসের মধ্যে গ্র্যাভিটি মডেলের কথা আমরা জানি, যে দুটো অঞ্চলের মধ্যে আমরা যদি তুলনা করি, যে অঞ্চলে জনসংখ্যা বেশি এবং তুলনামূলক কাছাকাছি হয়ে সেই অঞ্চলটা দ্বিতীয় অঞ্চলটিকে আকর্ষণ করবে, কারণ জনসংখ্যা বেশিযুক্ত অঞ্চল ধরে নেওয়া হয় অনেক বেশি সেবা প্রদান করতে সক্ষম। এইভাবে সেই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা অনেক বেশি স্ট্রং হবে। এগুলো আমরা বের করতে পারি। আর প্রসিডিউরাল টেকনিকের মধ্যে কিছু পদ্ধতিগত বিষয়ে আলোচনার কথা বলা হয়ে থাকে। তার মধ্যে দুটো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, দ্বিতীয়ত গোল অ্যাচিভমেন্ট ম্যাট্রিক্স। কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি? প্রত্যেকটা পরিকল্পনার জন্য যে নির্দিষ্ট ব্যয় করার কথা ভাবা হয় সেটা কিভাবে করা সম্ভব, কী কী ক্ষেত্রে ব্যয়টা করলে যথার্থভাবে মুনাফা পাওয়া যাবে বা বেনিফিট হবে। ধরো আমরা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে প্রচুর টাকা খরচ করে পলিমাটি দিয়ে বোঝালাম, বুঝিয়ে তো আর সেখানে চাষবাস করা হবে, ইকো পার্ক করা হবে এই ধারণা নিয়ে এসে অত বছর করা হয়নি। কতগুলো পজিটিভ এবং বেনিফিশিয়াল মেজার্স নেওয়া হয়েছিল যে এই বেনিফিট আছে। দেখা গেল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডটাকে আমরা বুঝিয়ে যে বড় এরিয়া বানালাম, বর্তমান সময় অবধি যার বেনিফিটগুলো হচ্ছে, এটা কলকাতার একটা বড় মুখ, ইস্টার্ন মেট্রোপলিটন যে হাইওয়ে আছে যাকে কানেক্ট করছে, এখানে আইটি হাব বা আইটি বুমিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, মডার্ন কলকাতা সিটি, প্ল্যান্ড কলকাতা সিটি ডেভেলপ করেছে। তোমরা এই পথ দিয়ে গেলেই দেখবে একাধিক ভবন রয়েছে, সবই সরকারি ভবন, অর্থাৎ প্রশাসনিক বিষয়, প্রশাসনিক কার্যকলাপ এখানে চলতে শুরু করেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট কস্ট বেনিফিটগুলো পাওয়া যাচ্ছে। তো যে কোনো পরিকল্পনার জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হয়, কি কস্ট ইনভেস্ট করলে কি বেনিফিট আমরা আসবে। এবং গোল অ্যাচিভমেন্ট ম্যাট্রিক্স টেবিল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তোমরা প্র্যাকটিক্যালে করেছো। গোল অ্যাচিভমেন্ট ম্যাট্রিক্স মানে আমরা যে যে গোলগুলো ধরেছি এই অঞ্চল পরিকল্পনা করলে সম্ভব হবে, সেই গোলগুলো কোন অংশে কত বেশি কাজ করছে তার ম্যাট্রিক্স আলোচনা। যদি দেখি কাজের মানটা বাড়ছে, তাহলে গোল অ্যাচিভমেন্ট ম্যাট্রিক্স আমায় বলে দেবে যে আমি এগোচ্ছি, আদারওয়াইজ আমার কাজের মধ্যে কিছু লুফলস রয়েছে বা কিছু ত্রুটি রয়েছে। আসা যাক অ্যাপ্রোচেস টু রিজিওনাল প্ল্যানিং ইন ইন্ডিয়া। কী কী দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষে রিজিওনাল প্ল্যানিং করা হয়ে থাকে তোমরা সবাই জানো, কতগুলো কথা বা এখানে বললেই বুঝতে পারা যাবে। প্রথমটা যেমন আলোচনা করা যেতে পারে রিভার বেসিন প্ল্যানিং, অর্থাৎ নদী উপত্যকা পরিকল্পনা। নদী উপত্যকা পরিকল্পনার মধ্যে আমরা দামোদর রিভার বেসিন প্ল্যানিংয়ের কথাই বলতে পারি। মেট্রোপলিটন প্ল্যানিং, সল্টলেকের কথা বললাম, কলকাতা মেট্রোপলিটন, চণ্ডীগড়,
এই ধরনের অঞ্চলগুলো ডেভেলপমেন্টের প্ল্যানিংগুলোকে মেট্রোপলিটন প্ল্যানিং বলা হয়। সিটি অ্যান্ড ভিলেজ লেভেল প্ল্যানিং, ভারতবর্ষে একাধিক গ্রাম রয়েছে যেগুলোকে সুপরিকল্পিতভাবে ডেভেলপ করানো হয়েছে, যেমন পাঞ্জাবের প্রচুর গ্রাম, হরিয়ানা অঞ্চলের বেশ কিছু গ্রাম, তামিলনাড়ুর কিছু গ্রাম, যাকে প্রপার প্ল্যান ওয়াইজ ডেভেলপমেন্ট করানো হয়েছে, হয়তো কৃষির উপর ভিত্তি করে বা কোনো কুটির শিল্পের উপর ভিত্তি করে ডেভেলপড হয়েছে, তাকে বলা হচ্ছে ভিলেজ লেভেল প্ল্যানিং। এবং শহরকে সেভাবে করলেই সিটি লেভেল প্ল্যানিং। এরিয়া ডেভেলপমেন্ট, পার্টিকুলার কোনো একটা এরিয়া, সেটা শিল্প অঞ্চল হতে পারে, কৃষি অঞ্চল হতে পারে বা প্রাকৃতিক অঞ্চল হতে পারে, সেই অঞ্চলের ডেভেলপমেন্ট বা উন্নয়নের প্রয়োজন যদি হয় তখন যে প্ল্যানিং সেটা হচ্ছে এরিয়া ডেভেলপমেন্ট প্ল্যানিং। নেক্সট, প্রবলেমেটিক এরিয়া প্ল্যানিং, আবার এক্ষেত্রে দামোদরের কথাই বলা যেতে পারে। দামোদরের প্রবলেম হচ্ছে বন্যা সমাধান করার জন্য পরিকল্পনা, প্রবলেমেটিক এরিয়া প্ল্যানিং। ইকোনমিক্যাল রিজনালাইজেশন, আমরা গুজরাটের কথাই বলতে পারি। ইকোনমিক্যাল রিজনালাইজেশন, অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে আঞ্চলিকরণ করা সম্ভব হয়েছে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। আসা যাক ফ্যাক্টরস অফ রিজনাল প্ল্যানিং, কী কী নিয়ন্ত্রক এই প্ল্যানিংয়ে কাজ করে, কিছুটাই মেজার্সগুলোর বা টুলস টেকনিকের কাছাকাছি কাছে লাগবে। দেখো, ফ্যাক্টরস অফ রিজনাল প্ল্যানিংয়ের মধ্যে প্রথম আছে পপুলেশন কন্ট্রোল, জনসংখ্যা নিয়ন্ত্রণ আঞ্চলিক পরিকল্পনা রূপায়ণে সহায়তা করে। ইনক্রিজ আরবানাইজেশন, নগরায়নের বৃদ্ধি ঘটালে। ডেভেলপমেন্ট লাইভলিহুড, জীবন ধারণের মান উন্নয়ন করলে। পোভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র দূরীকরণ করলে। ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, যে সম্পদ পাওয়া যাচ্ছে তা যদি যথার্থ বন্টন সম্ভব হয় তবে হবে। ভিলেজ অ্যান্ড ব্যাকওয়ার্ড এরিয়া, গ্রাম ও পিছিয়ে পড়া অঞ্চলগুলো যদি উন্নয়ন সাধন করতে সক্ষম হই আমরা, তবে রিজনাল প্ল্যানিং ডেভেলপ করবে। নেক্সট, স্কোপ অফ এমপ্লয়মেন্ট, কাজের সুযোগ এবং শেষ মাইগ্রেশন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কাজের জন্য এবং অন্যান্য পারপাসে এক স্থান থেকে অবস্থানে মানুষের পরিব্রাজন ঘটে এবং এই পরিব্রাজন অনেক ক্ষেত্রে রিজনাল পরিকল্পনাকে ডেভেলপ করতে সাহায্য করে। যেমন ধরো, তোমার দেশে যদি এমন কিছু ভালো কাজের সুযোগ করো, বাইরে থেকে প্রচুর মানুষ তোমার দেশে আসবে, তোমার রাজ্যে আসবে। ফর এক্সাম্পল, ব্যাঙ্গালোরে প্রচুর মানুষ টেকনোলজিক্যাল বেস কাজ করতে ছুটে যায়, কলকাতা থেকেও প্রচুর মানুষ যায়। দিস ইজ মাইগ্রেশন, এবং এই মাইগ্রেশন ব্যাঙ্গালোর রিজনাল প্ল্যানিং ডেভেলপমেন্টকে সাহায্য করেছে। শেষ অংশে চলে এসেছি, টাইপস অফ রিজনাল প্ল্যানিং। আমাদের সিলেবাসে রিজনাল প্ল্যানিংয়ে দুটো মূল ক্যাটাগরির কথা বলা হয়েছে, এছাড়াও লোকাল রিজনাল প্ল্যানিং হয়। সবটাকে ওভারঅল দুটো পার্টে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অন্ত রিজনাল প্ল্যানিং বা অন্ত আঞ্চলিক পরিকল্পনা বা ইন্ট্রা জোনাল প্ল্যানিং। শব্দের মধ্যে ক্লিয়ার যে একটি অঞ্চলের মধ্যে উদ্ভূত সমস্যাগুলো দূর করার জন্য তো আমরা পরিকল্পনা করি, এবং যে পরিকল্পনাগুলো একটা অঞ্চলের মধ্যে হয়ে থাকে তাকে বলা হয় ইন্ট্রা রিজনাল প্ল্যানিং। মানে ধরো তোমার জেলা, যা আঞ্চলিক পরিকল্পনা তোমার জেলার বিভিন্ন অংশের মধ্যে ঘটছে, তবে সেটা ইন্ট্রা রিজনাল প্ল্যানিং। দুই, ইন্টার মানে কি, পাশাপাশি কতগুলো অঞ্চলের মধ্যে যখন সমতা বিধানের উদ্দেশ্যে আমরা আঞ্চলিক পরিকল্পনা করি, মানে কতগুলো জেলার মধ্যে, কতগুলো রাজ্যের মধ্যে বা কতগুলো দেশের মধ্যেও হতে পারে। দিস অল আর কল্ড ইন্টার রিজনাল প্ল্যানিং। অর্থাৎ দ্বিতীয়টার বাংলা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। তো আঞ্চলিক পরিকল্পনা দুটো মূল দিক, একটা হচ্ছে আঞ্চলিক স্তর বা লোকাল স্তর, এটা জাতীয় স্তরে। আমরা এই দু ধরনের পরিকল্পনা রূপায়ণ আরও ক্লিয়ার করতে পারবো এদের কতগুলো পার্থক্য আলোচনার মাধ্যমে। যেমন প্রথম পার্থক্য বলা হচ্ছে অথরিটি বা কর্তৃপক্ষ কোথায় আলাদা। আমরা বলতে পারি ইন্ট্রা রিজনাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের গুরুত্ব বেশি, অপর ক্ষেত্রে জাতীয় সরকার বা জাতীয় কর্তৃপক্ষের গুরুত্ব বেশি। দুই, সময়, ইন্টার রিজনাল প্ল্যানিং স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, whereas লং টার্ম বা দীর্ঘমেয়াদী হয় ইন্টার রিজনাল প্ল্যানিং। ইন্টার রিজনাল প্ল্যানিংয়ের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অপর ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্থানীয় ডেভেলপমেন্টকে প্রথমটি গুরুত্ব দেয়, দ্বিতীয়টি জাতীয় স্তরের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে সাহায্য করে। নেক্সট, অ্যাক্টিভিটি বা কার্যকলাপ যদি বলি, দেখা যেতে পারে মূলত স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা,
ছোট ছোট বিষয়গুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন্ট্রা রিজিওনাল প্ল্যানিং কাজ করে, আর ইন্টার রিজিওনাল প্ল্যানিং কাজ করে কোনো বড় আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য, যেমন এমপ্লয়মেন্ট, শিল্পায়ন, নগরায়ন, এই বিষয়গুলো। আর ইন্ট্রা হলে স্থানীয় স্বার্থ রক্ষা। স্থানীয় সরকারের মধ্যে ধরো স্থানীয় মানুষের কাজ, কর্মসংস্থানের ব্যবস্থা, স্থানীয় অঞ্চলের ধরো মৃত্তিকা ক্ষয় বা নদী পার ক্ষয় হচ্ছে, সেটা বাঁধ দিয়ে নির্মাণ করে দেওয়া হলো, এগুলো ইন্ট্রার মধ্যে পড়তো। আর শিল্পায়ন, নগরায়ন, কর্মসংস্থান ইন্টারের মধ্যে পড়বে। তো এই অংশটুকুর মধ্যে আমরা রিজিওনাল প্ল্যানিং ইউনিট 2 এর যে ছোট বিষয়টা আছে ক্লিয়ার করতে পারি। বাকিটা একটু তোমরা টেক্সট বুকে দেখবে এবং বাকি অংশটা আমি কি প্রশ্ন হতে পারে লিখে পাঠাবো। ওকে, শেষ এই যে অংশটা বলার, এটা আমাদের সিলেবাসের কিছু স্প্লিটিংয়ে বলছে যে আমরা আঞ্চলিক পরিকল্পনা স্বাধীনতার পর থেকে একাধিক দেখেছি। বিভিন্ন ধরনের 5th ইয়ার প্ল্যানিংগুলো রয়েছে এবং বিভিন্ন আঞ্চলিক পরিকল্পনাগুলোয় বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট আর সেকেন্ড সেক্টরাল বেসড প্ল্যানিং হয়েছে, মানে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। থার্ড প্ল্যানের ক্ষেত্রে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফোর্থ প্ল্যানের ক্ষেত্রে এরিয়াল ডেভেলপমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়নকে। 91 সালে যে পরিকল্পনা হয় তখন রাও মনমোহন মডেল বিভিন্ন ধরনের আঞ্চলিক পরিকল্পনাকে সাহায্য করেছে। এবং 11th প্ল্যানের ক্ষেত্রে ইনক্লুসিভ গ্রোথ, আভ্যন্তরীণ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশগুলো তোমরা বইতেও পাবে। ছোট ছোট করে পরিকল্পনাগুলোর মূল কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেটা একটু দেখে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ।